সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন আপনাদেরকে বিরতির পরে আবারও স্বাগতম জানাই। অনেক কথা অনুষ্ঠান প্রচারিত হয় বার্মিংহাম থেকে সরাসরি, যা দেখা যায় বিশ্বব্যাপী। আপনারা যারা আমাদের সাথে আছেন আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের এই অনুষ্ঠানে আমরা বিভিন্ন সময় কথা বলি, যেমন আজকে আমরা কথা বলছি জনাব লেখক, রাজনীতিবিদ, সমাজের একজন সরব অগ্রজ ব্যক্তিত্ব জনাব আলী ইসমাইল সাহেবের সাথে। তবে তার আগে আমি আপনাদেরকে স্মরণ করায় দেই, এই অনুষ্ঠানটা প্রচারিত হয় হেল্পের সৌজন্যে। হেল্প কাজ করছে আর্থমানবতার সেবায়। হেল্পকে আপনি আপনার আমানতটুকু দিতে বিশ্বাস করবেন। হেল্প কিন্তু দায়িত্বের সাথে ইমানদারির সহিত সব কাজগুলা করে তাকে আঞ্জাম দিচ্ছে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ভাষা নেই, এমন কোনো কমিউনিটি নেই, গর্ব নেই, নিরঅহংকারভাবে হেল্প কাজ করছে। এবং হেল্প আপনাদের সবাইকে আহ্বান জানায় যে আপনারা সহযোগিতা করুন, আপনিও হন এর সঙ্গী এবং সাথী। কথা বলা যায় অনেক, কথায় কিন্তু আমরা বহুদূর চলে যাই, কিন্তু আমরা কাজ করতে পারি না। এবং কাজের জন্য সহযোগিতা করতেও আমরা অনেক সময় অনেককে কৃপণতা করি, সেটা অন্য বিষয়। যাই হোক, প্রোগ্রাম উইল গোজ অন। আমরা কথা বলবো, এই অনুষ্ঠানটা আমরা ধারাবাহিকভাবে করার চেষ্টা করছি, আপ্রাণ চেষ্টা করব যে এই অনুষ্ঠানটা আমরা চালিয়ে যেতে, এবং আপনাদের সহযোগিতায় যদি আরও এক্সটেন্ড হয় তাহলে আমরা হয়তো খুব শিগগির আরেকটা অনুষ্ঠান নিয়ে আসব, যেখানে আমরা আরও বিস্তারিত ওপেনলি আমরা কথা বলতে পারি আমাদের সমাজের ব্যাপারে। বাংলাদেশি যে সমাজ বার্মিংহাম, মিডল্যান্ড তথা এই ইংল্যান্ডের মধ্যে আছে, সেটা এখান থেকে উপকৃত হতে পারে। একটা শিক্ষামূলক অনুষ্ঠান নিয়ে আমরা শীঘ্রই আসব আপনাদের সামনে। আমাদেরকে আপনারা দোয়া করুন, সহযোগিতা করুন। আমরা কথা বলছিলাম জনাব আলী ইসমাইল সাহেবের সাথে, এবং আমরা কথা বলছিলাম ইনার বার্মিংহাম। এখানে একটা সেন্টার রয়েছে, যে সেন্টারের নাম হচ্ছে মাল্টিপারপাস সেন্টার। এই সেন্টারটা যখন করা হয় তখন তিনি ছিলেন তার একজন সহযোদ্ধা। উনি বলতে চেয়েছিলেন, হ্যাঁ, মাল্টিপারপাস ব্যাপারে আপনি আরেকটা কথা কি যেন বলতে চেয়েছিলেন? দুইটা কথা বলতেছিলাম। একটা হলো মাল্টিপারপাস সেন্টারটা তখন আমার নিজের হাতে প্রথম দিনের ওপেনিংয়ের একটা জীবন্ত ছবি রয়েছে। আমি ভুলে গেছি, আজকে যদি আনতাম তাহলে আমি ক্যামেরায় দেখাতাম। আর তাছাড়া মাল্টিপারপাস সেন্টারের ফাউন্ডার চেয়ারম্যান, ইলেক্টেড ডাইরেক্টর এবং ইলেক্টেড চেয়ারম্যান, ফাউন্ডার চেয়ারম্যান, এই কথাগুলো কিছু সংখ্যক মিসগাইডেড লোক মিসগাইড করেন। মাল্টিপারপাস সেন্টারের যে কোম্পানি রেজিস্টার্ড বাই গ্যারান্টি, এই কোম্পানিটাও আমার নামে এবং ইংরেজ ভদ্রলোক ফিল ব্লান্ডেলের নামে 10ই মার্চ এই কোম্পানিটা রেজিস্টার হয়েছে। তো এই কথাগুলো আজকাল ইতিহাসের উল্টাপাল্টা যারা ইতিহাস বিকৃত করতে চাচ্ছে, শুনে আমার দুঃখ হয়। সুযোগ হয়েছে, আজ আপনি সুযোগ দিলেন, সুতরাং আমি কথাটা অন এয়ার রেখে গেলাম। অসুস্থ হয়ে গেছি, বুড়ো হয়ে গেছি, কোন দিন চলে যাব, তা ইতিহাসে সঠিক কথা থাকা উচিত। সমাজে আপনার কি অবদান আছে সেটা কিন্তু পরিষ্কার। যখন সূর্য ওঠে তখন সবাই দেখে। কথা বলুক, অসুবিধা কি? নেগেটিভিটিকে আমরা করি না, পাত্তা দিই না। সমালোচনা আমরা ওয়েলকাম করি, কিন্তু কপট সমালোচনা সেটা তাদেরকেই পিছিয়ে নেবে। আপনাকে কিন্তু আটকানো যায়নি। যদিও মনে করেন এই ধরনের নিন্দেবাদ হয়, তাহলে কিন্তু আপনি এগিয়ে চলেছেন। আজকে আপনি 10টা বই লিখেছেন বার্মিংহামে। আমার মনে হয় আপনি একমাত্র ব্যক্তি ইন মাই অনুসন্ধান, মানে আমার অনুসন্ধানে আপনি একমাত্র ব্যক্তি যিনি 10টা বই লিখেছেন, এবং তাও আপনার নিজের ইচ্ছায়, আপনার স্বইচ্ছায়। সেগুলোকে আপনি প্রমোট করেছেন, ছাপিয়েছেন, এবং আপনি অংশ নিয়েছেন, ভূমিকা নিয়েছেন, এবং তা কিন্তু আপনি লিপিবদ্ধ করে জাতির জন্য রেখে যাচ্ছেন অ্যাজ এ এভিডেন্স। সো আপনার কর্মগুলা সেভাবেই মানুষ মূল্যায়ন করবে। এখন আসি আমাদের আপনার সাথে কথা বলতে যাইয়া, যেহেতু আমরা কথা বললাম, হ্যাঁ আপনিই বলছেন, আপনার দায়িত্বেই আপনি বলছেন, কিন্তু সমাজ উপকৃত হয়েছে বা সমাজ উপকৃত হবে বা এগিয়ে যাবে, চট করে আপনি বলুন বার্মিংহামে এখন কি করা দরকার? বার্মিংহামে সবচেয়ে বেশি প্রয়োজন এখন যেটা একটা গ্রেটার ঐক্যের দরকার। ঐক্যবদ্ধভাবে কাজ করলে কেউ আটকাতে পারে না। যেমন ধরুন এডুকেশনে এগুচ্ছে,
আমাদের বাঙালিদের একমাত্র অর্থনৈতিক ইন্ডাস্ট্রি হলো কেটারিং। কেটারিংটা আর ভবিষ্যৎ খুব ভালো যাচ্ছে না, এখানে খুব ভালো শেফ নাই, আমার কোনো নিজের কোনো রেস্টুরেন্ট নাই, কিন্তু আমি তাদের বিষয়টা আমি জানি, আমি অনুসন্ধান করি। তো এই ব্যাপারে সরকারের কাছে ঐক্যবদ্ধভাবে, তারা 2-3 ভাগে বিভক্ত হয়ে গেছে, ঐক্যবদ্ধভাবে সমস্ত কেটারার্স ঐক্যবদ্ধভাবে যদি সরকারের কাছে এক্সপার্ট শেফ বাংলাদেশ থেকে এখানে আনা দরকার, এই ব্যাপারে তারা যদি ফাইট করেন, এটার দরকার। এডুকেশনে আরও বেশি করে জোর দেওয়া দরকার। আর সবচেয়ে বেশি বড় দরকার আরেকটা, মেইন স্ট্রিম পলিটিক্স, লেবার পার্টি, কনজারভেটিভ পার্টি, লিব ডেম, হুইচেভার, আচ্ছা, তাহলে বেশি করে যোগ দেওয়া দরকার মেইন স্ট্রিম পলিটিক্স। তাহলে সেটা আমরা ধরে নিতে পারি যে এখন আমাদের যে কাজগুলার করা দরকার তার মধ্যে হলো, এক হচ্ছে আপনি চাচ্ছেন ক্যাটারিংয়ে সক্রিয় ভূমিকা নেওয়ার এবং গ্রেটার ঐক্যের মানে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য ব্রিটিশ সরকারের কাছে। তারপরে তৃতীয়টা আপনি বলছেন কি? দ্বিতীয়টা বলছি এডুকেশনে আরও বেশি জোর দেওয়া দরকার। আর তৃতীয় হলো মেইন স্ট্রিম পলিটিক্সে, রাজনীতিতে, মনে করেন স্থানীয় হোক এবং এই দেশের জাতীয় রাজনীতিতে হোক। বাংলাদেশের রাজনীতি এদেশে খুব বেশি প্রয়োজনীয় নয়। ব্রিটিশ রাজনীতি এখানে আমাদের ভবিষ্যৎ প্রজন্মেরা পার্লামেন্টে যাওয়া উচিত, হাউস অফ লর্ডে যাওয়া উচিত, মন্ত্রী হওয়া উচিত। এমনকি এক মিটিংয়ে ডেভিড ক্যামেরুন বলেছে, আই ওয়ান্ট টু সি এ বাংলাদেশি প্রাইম মিনিস্টার। ইয়েস, when I have heard it, I was feeling proud like anything. সুতরাং আমাদের পলিটিক্স অ্যান্ড এডুকেশন, এই দুইটা জিনিসই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবচেয়ে বেশি প্রয়োজনীয়। আর এখন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, হয়তো আমাকে আপনি পছন্দ করবেন না, একটু আগে আপনি বলেছেন এখানে বাংলাদেশি রাজনীতি করার প্রয়োজনীয়তা নেই, কিন্তু ইন আদার হ্যান্ড আপনি করে আসছেন বিগত, ইফ আই নো, ফ্রম 1971 এদেশেই করেছেন। তো আপনি, আমার মনে হয় আপনি সব জানেন না। আমি আসলে বাংলাদেশে বঙ্গবীর উসমানী প্রতিষ্ঠিত জাতীয় জনতা পার্টির, আনফর্চুনেটলি এটা বিভক্ত হয়ে গেছে, এক অংশের চেয়ারম্যান আমি এখানে আমি শুধু এগুলো করি, বঙ্গবীর উসমানের জন্মদিবস, মৃত্যু দিবস, মানে সেটা লবিং করে যাচ্ছে, ওইটা করি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আমি আপনাকে জিজ্ঞেস করছিলাম, এখন আপনি বলুন, এই যে একটা পত্রিকা যেটা আপনি দেখালেন, এটা দর্শকদেরকে আমি একটু আগে দেখাচ্ছি, সেটা হচ্ছে বিদ্রোহী বাংলা। এই ব্যাপারটা, এই বিদ্রোহী বাংলাটা ওনারা প্রকাশ করতেন বার্মিংহাম থেকে মুক্তিযুদ্ধের আগে, মনে করেন মুক্তিযুদ্ধের আগের থেকে। এই বিদ্রোহী বাংলাটাই কি প্রথম প্রকাশনা আপনাদের? আমাদের প্রথম প্রকাশনা। এবং সেটা কি ইংল্যান্ডে এটাই সর্বপ্রথম আপনারা মনে করেন সেটা? না, আমি এ সম্বন্ধে আপনাকে শপথ করে কিছু বলতে পারবো না। আমরা এটার প্রয়োজনীয়তা বোধ করেছিলাম যে সময় আমরা খুব নির্যাতিত হচ্ছিলাম। আমাদের এক দেশ ছিল, এটা পাকিস্তান, আমরা ইস্ট পাকিস্তান। তো আমাদের ওয়েস্টার্ন অংশের দ্বারা আমরা নির্যাতিত হচ্ছিলাম। সেই সেন্টিমেন্ট থেকে আমরা প্রয়োজন বোধ করেছি কিছু লিখার। এবং এখানে আপনার সহযোগী ছিলেন, আমি দেখলাম যে এখানের মধ্যে আপনারা যে সহযোগী যে কয়জন ছিলেন? 3 জন ছিলাম আমরা। 3 জন ছিলেন, এর মধ্যে আপনি একজন, আরেকজন হলেন আপনার মিস্টার সেলিম সাহেব। এখানে বলছেন আপনি বিদ্রোহী বাংলা রেগুলেটরি, তারপরে ওইখানে মিস্টার সেলিম, তারপরে আপনি আলী ইসমাইল, আর এখানের মধ্যে আরেকজন ভদ্রলোক যেটা ছিল আপনার দীপু। এই 3 জন ব্যক্তি আপনারা উদ্যোগ নিয়ে এই সংগ্রামী ভূমিকা পালন করেছেন। আপনি সত্য কথাই বলছেন, ঠিকই। এটা আমরা আমাদের তখন এই প্রেরণা আসলো কোত্থেকে? প্রেরণাটা আপনাকে আমি বলেছি। আমরা যে সময় পাকিস্তানের, আমাদের ইস্ট পাকিস্তানি আমরা ছিলাম,
আমরা যে সময় দেখেছি যে আমরা বঞ্চিত হচ্ছি, আমরা নির্যাতিত হচ্ছি, আমাদেরকে দাবিয়ে রাখা হচ্ছে, সেই সেন্টিমেন্ট থেকে আমরা আরম্ভ করেছি। আর আমরা কন্টিনিউ করেছি যে সময় আমাদের স্বাধীনতা যুদ্ধ শুরু হলো, মুক্তিযুদ্ধ শুরু হলো। সেই মুক্তিযুদ্ধে এটা একটা বহুল প্রচলিত আমরা সকল মানুষের কাছে বেশি বেশি করে পৌঁছাতে পারি নাই, কারণ আমাদের সীমিত সম্পদও ছিল। ইউ উইল বি রিমেম্বার্ড, মানে আপনাকে আসলে মানে স্মরণ করতেই হবে, মুক্তিযুদ্ধের ভূমিকার জন্য আপনাকে স্মরণ করতেই হবে। আপনি যেভাবে পত্রিকা নিয়ে তারপরে নিজে হাতে লিখে, আমি তো অবাক হয়ে গেছি যখন আমি এটা দেখেছি। এটা তো একটা দলিল হিসাবে কাজ করবে, সেটা যদি আমাদের নতুন প্রজন্ম যারা আছে আমাদের জন্য। তবে যাই হোক, আমরা এখন করেছেন, ইনশাল্লাহ আপনারা সম্মান পাবেন। এখন আশা করি আপনাদের মানে তৃপ্তির ঢেকুর আসে যে হ্যাঁ আমরা কিছু করতে পেরেছি। আমি বড় গর্বিত এবং আপনার প্রতি বড় কৃতজ্ঞ যে আপনি আমাদের এই পুরাতন দলিলটা, শুধু এটা আমাদের গর্ব নয়, এটা জাতির গর্ব, বাঙালি জাতির একটা সংগ্রামের সূচনা লগ্নে এই পত্রিকাটি আমরা বের করেছিলাম। এবং তখন এই মুক্তিযুদ্ধে কি হচ্ছিল এগুলো যে জনগণের কাছে আমরা তুলে ধরতে পারছিলাম। আমি এই জিনিসটা এখন আলোচিত হচ্ছে শুনে আপনার প্রতি কৃতজ্ঞতা এবং আমার নিজে জাতির প্রতি কৃতজ্ঞতা এবারে আসুন আপনি আমাদের এই অনুষ্ঠানে অনুগ্রহ করে এর আগে এসেছিলেন এবং কথা বলছিলেন আপনি জনাব ওসমানী সাহেবের ব্যাপারে। তখন আপনি বলছিলেন যে আপনার কথাগুলো অসম্পূর্ণ রয়ে গেল। এই অসম্পূর্ণ কথাগুলোকে আপনি খুব তাড়াতাড়ি করে আপনি শেষ করতে হবে। আমি যেমন ওসমানী সাহেবের ভূমিকা ব্যাপারে এবং সেটা ব্যাপারে আপনি যদি করেন, ওসমানী সাহেবের ব্যাপারে যদি আপনি দেখেন, তাহলে আপনি বলেন ওসমানী সাহেবের ব্যাপারে। বঙ্গবন্ধু জেনারেল ওসমানীর ব্যাপারে আমি গত যেদিন আপনার এই অনেক কথা অনুষ্ঠানে আমি আসি, আমি বলেছি। আর কিছু কথা জাতিকে অনেক মানুষ সত্যিকারে বিভ্রান্ত করে এবং ইতিহাস বিকৃত করে, ছোট্ট করে হলেও আমি 2-3-4টা কথা আপনাকে বলবো। প্রথম হলো, রাজনীতিতে উনি যে সময় গিয়েছিলেন উনি বলেছিলেন যে বেঞ্জামিন ডিসরায়েলি ব্রিটিশ প্রাইম মিনিস্টার বলতো, প্রাচ্যে রাজনীতিবিদরা কপটতার জনগণের সাথে কপটতা করে। যে সময় আমি পরে আসবো এই কথাতে, যে সময় উনি রিজাইন দেন এই কথা বলে রিজাইন দিয়েছিলেন। আচ্ছা, একটা কথা প্রথম যেটা আমি আরম্ভ করব, তিনি রাজনীতিতে আসার সময় উনি লিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কিছু কাগজ দিয়েছিলেন ওনার চিন্তাধারা সম্বন্ধে। তো এগুলো আওয়ামী লীগের ম্যানিফেস্টোতে ইনক্লুড করার পর উনি রাজনীতিতে গিয়েছিলেন। আমি আসি আরেকটা কথা নিয়ে, জনগণকে বিভ্রান্ত করা হয় সর্বাধিনায়ক আর এখন বলা হয় সেনাপতি। উনি যে সর্বাধিনায়ক ছিলেন, উনি 3 বাহিনীর অধিনায়ক ছিলেন। আর্মি, নেভি অ্যান্ড এয়ারফোর্স, 3 বাহিনীর অধিনায়ক ছিলেন। 3 বাহিনীর অধিনায়ক থাকা অবস্থায় তারপরে উনি ক্যাবিনেট র্যাঙ্কের মর্যাদা ওনার ছিল। এই মর্যাদা দিয়ে, ক্যাবিনেট র্যাঙ্কের মর্যাদা দিয়ে ওনাকে সর্বাধিনায়ক নিযুক্ত করা হয়েছিল। আরেকটি কথা হলো, ওনাকে আজকাল এই সর্বাধিনায়ক বলা হয় না। তার প্রমাণ আমি আমার উসমানীয় একটি পতাকা বইয়ে দিয়েছি। 1972-তে যে সময় সর্বাধিনায়কের পদ বিলুপ্ত করা হয়, তখন সরকারি গেজেট আমি উঠিয়ে দিয়েছি। এটা প্রমাণ করে যে বঙ্গবীর আতাউল গনি সর্বাধিনায়ক ছিলেন। আজকাল তাকে খাটো করা হচ্ছে, এটা উচিত নয়। তারপরে আরেকটা কথা যেটা বলবো, ওনাকে বলা হয় খন্দকার মুশতাকের সরকারে উনি যোগ দিলেন কিভাবে। উনি সরকারে যোগ দেন নাই। খন্দকার মুশতাক অনুরোধ করেছিলেন দেশের প্রতিরক্ষার ব্যাপারে, দেশ বড় নাজুক অবস্থায় চলে গিয়েছে, তাই তিনি 5টা শর্ত দিয়েছিলেন খন্দকার মুশতাককে। খন্দকার মুশতাক এগুলো মেনে নিলেন। তিনি বললেন যে আমি কোনো সরকারি লোক নই, আমি কোনো মন্ত্রিসভার লোক নই, আমি কোনো সরকারি বাসভবনে থাকবো না, আমি সরকারের কাছ থেকে কোনো বেতন নেব না, আমি যখন ইচ্ছা তখনই আমি ছেড়ে দেব, আর আমার বাসভবনে আমি থাকবো। এই শর্ত রাজি হওয়ায় তিনি জাতির জন্য, জাতীয় বৃহত্তর স্বার্থে
একটা প্রতিরক্ষা নীতি তৈরি করার জন্য উনি কোনো মোশতাক সরকারের ছিলেন না, উনি জাতীয় প্রতিরক্ষা উপদেষ্টা হয়ে কাজ করেছিলেন বৃহত্তর স্বার্থে। আর আরেকটা কথা হলো ওনাকে হইতাম নিয়োগীটা জি জি বলেন বলেন বলেন। ওনাকে বলা হয় যে জাতির লোকজন প্রশ্ন করে যে উনি পাকিস্তানিরা যে সময় আত্মসমর্পণ করে উনি সেখানে সর্বাধিনায়ক হয়ে উনি সেখানে ছিলেন না কেন। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, উত্তরে তিনি বলেছেন, আমি তখন 16ই ডিসেম্বর আমি কুমিল্লার ময়নামতি ক্যান্টনমেন্টে ভারতীয় জেনারেল স্বাগত সিংয়ের এখানে আমি দুপুরের লাঞ্চ করি। ভারতীয় সরকার এবং আমাদের হাইকমান্ড সকলেই জানতেন আমি কোথায় আছি। তো আমি মধ্যাহ্ন ভোজনের পর এস ফোর্স, জেনারেল শফিউল্লাহর নেতৃত্বে যে ফোর্স ছিল, তখন তিনি কর্নেল ছিলেন অবশ্যই, এস ফোর্স পরিদর্শনে যাওয়ার কথা ছিল। কিন্তু ভারতীয় জেনারেল স্বাগত সিং বললেন যে আপনি যেতে পারবেন না, কারণ দে আর মুভিং। তখন সিদ্ধান্ত উনি চেঞ্জ করে বললেন আপনি চলে যান সিলেটে, সেখানে জেড ফোর্স আছে, তা পরিদর্শন করবেন। উনি সিলেটে যাওয়ার পথে ফেঞ্চুগঞ্জের ইলাসপুরের ডালায় তার হেলিকপ্টার লক্ষ্য করে গুলি করা হলো। তার সাথে ছিলেন ডক্টর জাফরুল্লাহ, জেনারেল রব, এমনকি শেখ কামালও, তার লেফটেন্যান্ট শেখ কামালও তার সাথে ছিলেন। তো লাকিলি, আমি কথাগুলো লম্বা করলে সময় কভার করবে না, লাকিলি তিনি বেঁচে গেছেন। হ্যাঁ, কিন্তু ওনাকে ইচ্ছে করেই ভারতীয় বাহিনী যেতে দেয়নি। আপনি কথাটার থেকে আপনি উত্তর পেয়ে যাবেন আমি যেভাবে ন্যারেট করেছি। তাহলে হ্যাঁ, সেটা বুঝতে অসুবিধা হয়নি, কোনো অসুবিধা হবে না। আপনার কথাগুলো বুঝতে পেরেছি। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা কথা বলছিলাম সমাজের একজন অগ্রজ, লেখক, রাজনীতিবিদ এবং একজন অ্যাক্টিভ পার্সনের সাথে। ওনার অভিজ্ঞতার ঝুলিতে অনেক কিছু, উনি যে স্মৃতির কথাগুলো বললেন, এই কথাগুলো আমরা শুনলাম। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ মানেই হচ্ছে ওসমানী। জেনারেল আতাউল গনি ওসমানী সাহেবকে স্মরণ করা যদি না হয়, তাহলে সেটা হবে চরম অকৃতজ্ঞতা, এবং অকৃতজ্ঞ জাতি হিসাবে আমরা কখনই মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না। ওসমানী সাহেবকে যথাযথ সম্মান দেওয়া হোক, এবং জাতি সেটাই দেখতে চায় যে ওসমানী সাহেবকে যথাযথভাবে মর্যাদা দেওয়া হয়েছে রাষ্ট্র এবং প্রত্যেকটা জনগণের পক্ষ থেকে। সেটা আমরা আশা করব বাংলাদেশে সেটা দেখবেন। এবং এই যে আমাদের অগ্রজ আজকে যিনি আলী ইসমাইল সাহেব স্মৃতিচারণ করে বললেন, অবশ্যই ওনার মনে দুঃখ রয়েছে, ব্যথা রয়েছে, থাকবে। কারণ ওনারা যে ত্যাগ স্বীকার করেছেন, কাজও করেছেন, আবার হাতে লিখে 3টা লোক বিদ্রোহী বাংলা নামে হাজার হাজার কপি তখন ওনারা বিলি করেছেন। শুধুমাত্র বার্মিংহাম নয়, লেস্টারে, উলভারহাম্পটনে, যেখানে স্টোক, আপনি বলছিলেন স্টোক কন্টেন্ট কে, তারপরে আপনার আর কভেন্ট্রি, এই সব জায়গায় ওনারা এসব দিয়েছেন। এই বিদ্রোহীর কপি যদি আপনি মানে যে কেউ দেখতে চায়, তাহলে আপনি আমাদেরকে লিখুন, মনে করেন আমি ওনার সাথে যোগাযোগ করুন, আলী ইসমাইল সাহেবের সাথে। এবং আপনারা যদি এর বেশি জানতে চান বা কপি পেতে চান এবং দলিল হিসাবে রাখতে চান সংগ্রহে, তাহলে আপনি আমাকে লিখুন, আমি আপনাকে পাঠিয়ে দেব আহমদ, AHMAD ahmed@takbir.tv। আমরা যেহেতু কথা বললাম, এই কথা বলার সময় সুযোগ দিবেন, আমরা অনেক করেছি, উনি ওনার থেকে আমরা ওনার শেষ কথাটা শুনে ফেলি। মুক্তিযুদ্ধ বা আপনার ব্যাপারে যদি বলেন, তাহলে চট করে আমাদেরকে বলুন। জি, মুক্তিযুদ্ধে বার্মিংহাম, গোটা ব্রিটেনের মধ্যে বার্মিংহামই ছিল সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করেছে। 28শে মার্চ স্মলিথ পার্কে আমরা প্রথম এখানে বাংলাদেশের ফ্ল্যাগ উত্তোলন করি, আর মুক্তিযুদ্ধে আমরা ঝাঁপিয়ে পড়ব, বিদেশ থেকে হোক আর দেশে গিয়ে হোক শপথ গ্রহণ করি। এর আগে 5ই মার্চ বাংলাদেশ পাকিস্তান হাই কমিশনার ছিল লন্ডনের লাউন্ডে স্কোয়ারে। আমরা 5ই মার্চ
4 মার্চ রাত্রে আমরা রওনা দেই ইস্ট পাকিস্তান লিবারেশন ফ্রন্ট, যেটা আমরা গঠন করেছিলাম এখানে। তো এটা নিয়ে আমরা লাউন্ডে স্কোয়ারে তাদের হাই কমিশন আমরা ঘেরাও করি। তো এবং ঘেরাও করে তারপর তাদের ফ্ল্যাগ, পাকিস্তানি ফ্ল্যাগ সেখানে জ্বালিয়ে দেই। আর আমরা সেখানে ডিক্লেয়ার করি যে from now on we are not the Pakistan, we are একটা স্বাধীন জাতি, একটা আলাদা জাতি। we are ধন্যবাদ, completely আমরা শুনলাম আপনার কথাটা, আলহামদুলিল্লাহ। আপনাদের এই কথাগুলো আমরা না, আর সময় নেই, আর সময় নেই। আপনাকে অনেক কথা শুনলাম আমরা, আমাদের সময় খুব স্বল্প। আমরা এই সময়ের মধ্যে আমরা কাজ করতে হয়, এবং উনি আমাদেরকে অনেক কথা বলেছেন ওনার স্মৃতি থেকে। আমরা ওনাকে সম্মান জানাই। প্রত্যেকটা মুক্তিযোদ্ধাকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি, দোয়া করি তাদের আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে উত্তম জাযা দেন এবং তাদেরকে যেন মর্যাদা দেন। যারা আত্মহুতি দিয়েছেন, যারা কাজ করেছেন, প্রত্যেকটা যোদ্ধাকে আমরা সম্মান জানাই এবং মন খুলে তাদের জন্য প্রার্থনা করি যেন আল্লাহ তাদেরকে মর্যাদা দেন। সম্মানিত দর্শক মণ্ডলী, এই অনেক কথা অনুষ্ঠান প্রচারিত হয় প্রতি বুধবার সন্ধ্যা 7:05 বার্মিংহাম থেকে। তাকবীর টিভি এই সম্প্রচার করে লাইভ, যেটা দেখা যায় বিশ্বব্যাপী। এই অনুষ্ঠানটা প্রচারিত হয় হেল্পের সৌজন্যে। হেল্প কাজ করছে জাতি ধর্ম নির্বিশেষে, গোটা বিশ্বে হেল্পের কর্মকাণ্ড ছড়িয়ে পড়েছে, ওতপ্রোতভাবে 22টা দেশে কাজ করছে। দর্শক মণ্ডলী, আপনি যদি সহযোগিতা করেন, আমরা অবশ্যই আপনাকে ওয়েলকাম জানাই। আপনি নিজে সহযোগিতা করুন এবং আমাদেরকে পরামর্শ দিন। আমাদের অনুষ্ঠানে আসতে চান, আমাদের সাথে যোগাযোগ করুন ahmed@takbir.tv। আরেকটা অনুষ্ঠান প্রচারিত হয় ইসলামের বাগান, যেটা প্রতি শুক্রবার 12:05। ওখানে আমাদেরকে ইসলামের ব্যাপারে কথা বলি, কোরআনুল কারীমের ব্যাপারে কথা বলি। আপনারা সহযোগিতা করবেন এবং দোয়া করবেন। আসুন আমরা সমাজে এই ধরনের যে অগ্রজ আলী ইসমাইল সাহেবের মতো ব্যক্তিত্ব যারা আছেন, আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে মর্যাদা দেয়। আগামী সপ্তাহে আমাদের এই অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা এখানেই বিদায় নিচ্ছি, এবং আমরা সকল মুক্তিযোদ্ধাদেরকে সম্মান জানাই এবং তাদের মাগফিরাত কামনা করছি। ধন্যবাদ।